লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর অবিশ্বাস্য। নীলাভর ভীষণ ঠান্ডা লেগেছে, অফিস যায়নি। যাদবপুরের এই ফ্ল্যাটটায় একাই থাকে। ওর পৈতৃক বাড়ি আসানসোলে। চাকরি পাওয়ার পর এই ফ্ল্যাটটা ভাড়ায় নিয়ে আপাতত থাকছে। একজন কাজের মাসি আছেন, এসে রান্না করে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যান। অফিসে বেরোতে হয় ওকে 9:30টায়। তার মধ্যে ভদ্রমহিলা 8:30 নাগাদ এসে যতটুকু যা করার করে দিয়ে যান। বহুদিন বলেছে, মাসি তুমি 8টার মধ্যে চলে এসো, তাহলে একটু ধীরে সুস্থে ভালো করে কাজগুলো করতে পারবে। কিন্তু মাসি না করতে চায় ভালো করে কাজ, না সেই কাজ করতে চান ধীরে। তাই প্রতিদিন 8:30 থেকে নীলাভর ফ্ল্যাটে মাসির তরবরিয়ে কাজের তুফান মেল ছোটে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ওর নিজের মাথার পারদ উপরে উঠতে থাকে। আজ অবশ্য অফিস যাওয়ার তাড়া ছিল না। কাল রাত থেকে শরীরটা একদম খারাপ, মাথা ভার, নাক দিয়ে জল পড়ছে, গায়ে হালকা টেম্পারেচার, গা হাত পা ব্যথা। মাসিকে দিয়ে পাতলা মসুরির ডালের খিচুড়ি আর ঝালঝাল চিকেন কষা করিয়ে রেখে দিল নীলাভ। তারপর 1 কাপ কড়া চা নিয়ে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে বিছানায় এসে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসলো। একা থাকার এটা একটা সমস্যা, সময় কাটতে চায় না। কাজের দিনে বারবার মোবাইলের দিকে চোখ চলে যায়, অথচ আজ বাড়িতে আছে, আজ ঘন্টাখানেক মোবাইলটা যেন অতি কষ্টে স্ক্রোল করলো। ফেসবুকে 3,500 বন্ধু, তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে নিয়মিত চ্যাট হয়, কিন্তু সেখানে প্রাণের ছোঁয়া কোথায়? অথচ এই বন্ধুদের নাচ গান কবে কি কিনলো, কোথায় বেড়াতে গেল, কি খেলো, কার ছেলের কবে জন্মদিন, কার কবে বিবাহ বার্ষিকী, এই সমস্ত দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। কেন দেখছে, তারাই বা কেন দেখাচ্ছে? দেখে সে নিজে খুশি হচ্ছে কিনা, বা দেখিয়ে তারা কতটা খুশি হচ্ছে, কিছুই জানে না। অথচ একটা নকল পৃথিবীর মধ্যে দিনের পর দিন নিজেকে বন্দি করে রেখে দিয়েছে। এতদিন ব্যস্ততার মধ্যে যখন ফেসবুক খুলতো মনে হতো সময়টা দিব্যি কেটে গেল, কিন্তু আজ কিছুক্ষণ পরেই বিরক্ত লাগতে শুরু করেছে। টিভিটা ছেড়েও শান্তি পেল না। ফোনটার দিকে তাকাতে মনে পড়ল অনেক দিন হয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথেই কথা হয় না। আজ এক এক করে বেশ কয়েকজনকে ফোন করে কথা বললে বেশ হবে, ওরও সময় কাটবে। আর এই যে ওকে নিয়ে সবার এত অভিযোগ যে ও একেবারে আনসোশ্যাল হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলে না, সেই দুর্নামও খানিকটা ঘোচানো যাবে। কন্ট্যাক্ট লিস্ট ঘেটে প্রথম ফোনটা করে ওর জেঠুমণিকে। মাস 6 আগে যখন জেঠুর ছেলের বিয়ের রিসেপশনে গেছিল, তখন বাড়ি ভর্তি লোকের সামনে নীলাভকে যা তা বলেছিলেন। অভিযোগের কারণ অবশ্য একটাই ছিল যে ও জেঠুর বাড়ির কারোর খোঁজ খবর রাখে না। চায়ের কাপে চুমুক দিয়ে জেঠুমণির নাম্বারটাতে কল করে ও। কেমন আছো জেঠুমণি? না রে, খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে? আরে তোর দাদা নতুন বাড়ি করছে তো, সেই বাড়ি দেখাশোনার কাজে আমাকে এত ছোটাছুটি করতে হচ্ছে, এই বয়সে যে আর পেরে উঠছি না। ও, রনিদা নতুন বাড়ি বানাচ্ছে বুঝি? সে আর বলছি কি, বাড়ি তো না, যেন রাজপ্রাসাদ। 1 তলা থেকে 3 তলা অবধি পুরোটা মার্বেল পাথরে মোড়া, সাথে হাল ফ্যাশনের সব ফিটিংস লাইট। আমি আর তোর জেঠি তো ওর বাড়ির ফার্নিচার, পর্দার কাপড়, গ্যাজেটস পছন্দ করতে করতে জেরবার হয়ে যাচ্ছি। ও, সে তো ভালো কথা। তা তোমার শরীর ভালো আছে তো? আর জেঠিমা, জেঠিমা কেমন আছে? শরীরের দিকে তাকানোর সময় কোথায় রে? সকাল থেকে রাত অবধি এত ব্যস্ততার মধ্যে কেটে যায়, কি বলবো। আসলে রনি তো এখন ওর অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে না। অতগুলো টাকা অফিস থেকে মাইনে দিচ্ছে, খাটিয়ে নেবে না বল? ছেলেটা আমার সকাল 9টায় বেরোয়, ফিরতে ফিরতে সেই রাত্রির। নিজের গাড়িতেই যায় অবশ্য। এইটাই কি তোর হোয়াটসঅ্যাপ নম্বর? তাহলে ওর নতুন কেনা গাড়িটার ছবিটা তোকে দিতাম। হ্যাঁ, আমার একটাই নাম্বার, আর এটাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে। ভালো, তাহলে তোকে আমি ওর বাড়ির গাড়ির সমস্ত ছবি পাঠিয়ে দেব। বৌমা আর রনির গত মাসের বেড়াতে যাওয়ার কয়েকটা ছবিও পাঠাবো। ওরা মালদ্বীপ থেকে ঘুরে এলো তো, দেখিস কি দারুণ ছবিগুলো।
নীলাভর বিরক্ত লাগতে শুরু করে। প্রায় 15 মিনিট কথা হয়ে গেল। জেঠুমণি শুধু নিজের ছেলের এবং পরিবারের বৈভব আর প্রাচুর্যের ফিরিস্তি দিতেই ব্যস্ত, অথচ এপার থেকে যে ফোন করছে সেই মানুষটা যে গলা বসে আছে সেটা ওনার কানে ধরাও পড়ছে না। একবারও জিজ্ঞেস করছেন না নীলাভর অফিসের কি খবর, একটু জানার চেষ্টা করছেন না বাড়ি থেকে দূরে একা ফ্ল্যাটে ছেলেটার দিনগুলো কেমন করে কাটছে। আরও দু একটা কথা বলার পর নীলাভ ফোনটা রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই নোটিফিকেশনের শব্দে বুঝতে পারে ওর দাদার সেই প্রাচুর্যের ফিরিস্তি এবার ছবি হয়ে ওর হোয়াটসঅ্যাপে ঢুকতে শুরু করছে। ধুর বাবা, এইসব শোনানোর জন্য তার মানে এত আমায় ফোন করতে বলা। কাপের চা এই কথা বলার ফাঁকে কখন যেন জেঠুমণির সাথে ওর সম্পর্কের মতোই ঠান্ডা হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে আবার চাটা গরম করে নিয়ে আসে। তারপর ব্যালকনিতে গিয়ে একটা চেয়ারে বসে টেবিলে পা দুটো তুলে দেয়। মোবাইলটা হাতে নিয়ে এইবার ফোন করে ওর ছোট মাসিকে। ওর ছোট মাসি শিমুরালিতে থাকেন। মেসো মারা যাওয়ার পর 2 ছেলে মেয়েকে নিয়ে তার সংসার। আরে নীলু, তুই কতদিন পরে? মাসিকে তো মনেই পড়ে না। কাজের চাপে ব্যস্ত থাকি মাসি, তাই ফোন করা হয়ে ওঠে না। কেমন আছো তোমরা বলো? আমার আর বাঁচতে ইচ্ছে করে না রে নীলু। মেয়েটার বিয়ে দিতে পারলে বেঁচে যেতাম। তোর ভাই তো নিজের ব্যবস্থা নিজে করে রেখেছে। কি নিজের ব্যবস্থা করে রেখেছে? আরে তোর ভাই করিতকর্মা, সে নিজের জন্য মেয়ে ঠিক করে রেখেছে। আর আমার রিমিটা বোকাশোকা, সে কিছুই জোগাড় করে উঠতে পারিনি। এইবার আমার মাথায় বাড়ি, তোর মেশো নেই, আমি কোথা থেকে এখন মেয়ের পাত্র জোগাড় করি বলতো? আরে ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, কাগজে বিজ্ঞাপন দাও। তেমন হলে ঘটককে বলো পাত্র ঠিক জোগাড় হয়ে যাবে। ও সব তো অচেনা ছেলে। নীলু ভাবে মেয়ে যখন প্রেম করেনি তখন তো অচেনা ছেলেকেই তাকে বিয়ে করতে হবে। মাসি গলাটা খাদে নামিয়ে বলেন, তোকে আমি এমনিতেই আজকালের মধ্যে ফোন করতাম। তাই কেন? আরে তুই তো মোটামুটি ভালো অফিসে চাকরি করিস। ব্যাংকে আছিস না তুই? হ্যাঁ, অ্যাক্সিস ব্যাংকে কাজ করছি। তোর অফিসে চেনা জানা কোনো ভালো ছেলে থাকলে একটু দেখ না, যদি বোনটার একটা গতি করে দিতে পারিস। বা তোর বন্ধু বান্ধবের মধ্যেও যদি একটু ভালো ছেলে কেউ থাকে তার সঙ্গে একটু সম্বন্ধ করার চেষ্টাটা করতে পারিস তো। তুই বড় দাদা, তুই না দেখলে বোনটাকে কে দেখবে বল? তোদের সবারই তো একটু দায়িত্ব আছে। নীলাভ বোঝে মানুষ যতই আপন হোক না কেন সব সময় অন্যের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে বড় বেশি ভালোবাসে, কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কতটা ওয়াকিবহাল তা একবারও নিজের ভেতরে ডুব মেরে দেখতে চায় না। ছোট মাসির ফোনটা ছাড়ার পর নীলাভ ঘরে ফিরে আসে। চাটা আবার ঠান্ডা হয়ে গেছে। এইবার গিয়ে জোর করে ওর ঘাড়ে চাপানো দায়িত্ব ঝেড়ে ফেলার মতোই চাটাও বেসিনে ঢেলে ফেলে দিয়ে আসে। কন্ট্যাক্ট লিস্টটা বের করে দেখতে থাকে নীলাভ। কয়েকশো নাম্বার সেখানে মজুদ। এমন কিছু কিছু নাম সে লিস্টে আছে যেগুলোতে সেভ করার পর আর হয়তো একবারও কল করা হয়নি। আবার কিছু কিছু এমন নাম চোখে পড়ে যেগুলোতে এক সময় দিনে অন্তত 5 থেকে 6 বার কল করত। তারপর কালের নিয়মে কমতে কমতে এখন 5-6 মাসেও ফোন করা হয়ে ওঠে না। সবার নাম্বার অনেক আগ্রহ নিয়ে জোগাড় করেছিল, সকলেই তাই করে। এখনো কন্ট্যাক্ট লিস্টে রয়ে গেছে স্কুলের বন্ধুদের নাম, কলেজের বন্ধুদের নাম, পাড়ার ক্লাবের ক্যারাম খেলার সঙ্গীদের নাম, এছাড়া মামা মাসি মেসো কাকা জ্যাঠা মিলিয়ে আরও প্রচুর নাম। কিন্তু আজ এই অবসরে বসে ঠিক কাকে ফোন করলে ও কিছুক্ষণ কথা বলে মনে শান্তি পাবে সেটা বুঝে উঠতেই পারছে না। লিস্টটা ঘাঁটতে ঘাঁটতেই হাত পড়ে হঠাৎ কল হয়ে যায় অরিত্রর নাম্বারে। অরিত্র ওর সাথে স্কুলে পড়তো, লেখাপড়ায় ভালোই ছিল। দুজনে একসাথে ম্যাথ স্যারের টিউশনে টাকা মেরে একবার ধাবায় গিয়ে রুটি আর কষা মাংস সাটিয়েছিল। খাটিয়ায় বসে লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই ঝাল মাংস খেয়ে নালে ঝোলে চোখের জলে অরিত্র লাল হয়ে যাওয়া মুখটা মনে পড়তেই হাসি পায় ওর। কি ভাই, কেমন চলছে? না রে ভাই, একদম ভালো নেই। কেন? মাস 4 আগে অনুপমের সঙ্গে যখন কথা হলো তোর কথা শুনেছিলাম, তোর নাকি প্রমোশন হয়েছে, বলছিল খুব ভালো কাজ করছিস অফিসে। অফিসের কথা ছাড়,
আমার পার্সোনাল লাইফটা তো ছারখার হয়ে গেল। কেন, পার্সোনাল লাইফে আবার কি ঘটলো? ওই শালা অনুপমটাই সমস্ত কিছুর মূলে। নীলাভ হিসাব মেলাতে পারে না। আমতা আমতা করে জিজ্ঞেস করে, কি হয়েছে একটু খুলে বলবি তো? কি আবার হবে, আমার গার্লফ্রেন্ড যে অফিসে চাকরি করে, অনুপম সেই অফিসে ওর বস। আমাকে চিট করে বোকা বানিয়ে দিনের পর দিন অনুপমের সাথে লটকে বেরিয়েছে। তুই তো জানিস অনুপমের চরিত্র, মেয়ে দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না। ও খুব ভালোভাবেই জানে নন্দিতা আমার গার্লফ্রেন্ড, 6 বছরের সম্পর্ক আমাদের, তাও ওর সাথে এমন কাজটা করলো। তাই এক্ষেত্রে একা অনুপম দায়ী, নাকি নন্দিতাও তো সমানভাবে দোষী? প্রমোশনের লোভ দেখিয়ে ওকে সাথে নিয়ে ট্যুরে গেছে। ঝটফট কয়েকটা প্রমোশন হচ্ছে দেখেই আমার সন্দেহ হয়েছিল। চেপে ধরতেই 2-1 কথায় ঝগড়া লেগে গেল। আমাকে বলে কিনা সন্দেহবাতিক, অসুস্থ মানসিকতার লোক। সেই ঝগড়া বেড়ে ব্রেকআপ হয়ে গেল। কদিন হয়েছে ব্রেকআপ হয়েছে, তা মাস দেড়েক হলো। এখন সকালে উঠে অফিস যাই, অফিস থেকে ফিরে ড্রিঙ্ক নিয়ে বসি। যতক্ষণ না পুরো বেহেড হয়ে যাই ততক্ষণ খেতে থাকি, তারপরে আবার ঘুমিয়ে পড়ি। এই ভালো ভাই, কাউকে আর কোনোদিন বিশ্বাস করব না। কোনো মেয়েকে জীবনে চাই না। আমি একাই ভালো আছি, আর একাই থাকা উচিত, বুঝলি? তুইও একাই থাকিস, কোনোদিন প্রেম করতে যাস না। কোনো মহিলা ভালো না, একজন মহিলাকেও বিশ্বাস করতে পারবি না। হু হা করতে করতে নীলাভ যত তাড়াতাড়ি পারে অরিত্রর ফোনটা কেটে দেয়। অরিত্রর বাবা মা দুজনেই স্কুলে পড়াতেন, অত্যন্ত ভালো এবং আদর্শবাদী দুইটি মানুষ। নীলাভ শুধু কল্পনা করে অরিত্র বেহেড মাতাল হয়ে ঘরে পড়ে আছে। এটা দেখে ওর বাবা মার ভিতরে কতটা কষ্ট হতে পারে। পরপর 3টে কলে 3টে মানুষের সঙ্গে কথা হলো। প্রত্যেকেই নিজেদের জীবনের ঘটনাগুলো ওকে বলতে ব্যস্ত হয়ে রইল, কিন্তু একজনও খেয়ালই করলো না নীলাভর গলাটা বসে গেছে। কথা বলতে বলতে ও কাশছে। মানুষ কতটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে আজকাল। সব কিছু কত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। এখন তো কন্ট্রাক্ট লিস্টটা দেখতেই ওর ভয় লাগছে। কয়েকশো নাম্বারের মধ্যে একটা নামও ঘেটে খুঁজে পাচ্ছে না যার সাথেও কথা বলতে পারে। ফ্রেন্ড লিস্টে এমন একটা মানুষও কি নেই যার সাথে চ্যাট করে ও একটু শান্তি পেতে পারে, যে একটু আন্তরিকতার সঙ্গে জিজ্ঞেস করবে ও কেমন আছে, ওর দিনটা কেমন কাটছে। নীলাভ দেখতে থাকে কয়েকশো নাম্বার ওকে ঘিরে ধরেছে, ওকে তাড়া করছে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নিশ্চুপ হয়ে থাকা নামগুলো। তারপর ওকে ঘিরে ধরে মাটিতে ফেলে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলছে যেন ওকে। নীলাভ কথা বলতে চাইছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছে, ঘর থেকে বেরিয়ে রোদে ছুটতে চাইছে, কিন্তু নাম্বারগুলো আর ওই নামগুলো ওকে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। ওর বুকের উপর উঠে বসে ওর গলা থেকে বেরিয়ে আসতে চাওয়া আওয়াজ চেপে ধরছে। ওর চোখ বন্ধ করে বাইরের পৃথিবী দেখা স্থগিত করে দিতে চাইছে। ওরা যেটুকু দেখাতে চায় শুধু সেই পৃথিবীটাই ঘরের মধ্যে সৃষ্টি করে রেখেছে, আর সেই পৃথিবীটাই জোর করে নীলাভকে দেখতে বাধ্য করছে। নীলাভ প্রাণপণে চেষ্টা করে বুকের ওপর থেকে এই আবর্জনাগুলোকে ঠেলে সরাতে, কিন্তু নম্বর আর নামের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বাড়তে বাড়তে পাহাড় সমান হয়ে তারা ওর গলা টিপে ধরে। এক সময় যেন নীলাভর দম আটকে আসে, ও ছটফট করতে থাকে, দাদাবাবু, ও দাদাবাবু, এত জ্বর নিয়ে তুমি এখানে পড়েছিলে? চোখে মুখে জলের ছিটে পেয়ে কোনো মতে চোখ খোলেও রান্নার মহিলার উদ্বিগ্ন মুখের সঙ্গে চোখে পড়ে পাশের ফ্ল্যাটের বৌদির মুখটাও। হাতে ভর দিয়ে উঠে বসতে চায়, রান্নাঘরের মেঝেতে পড়ে রইলে কি করে? জ্বরটা খুব বেড়েছিল বুঝি, তাতেই মাথা ঘুরে পড়ে গেছো হয়তো, তাই না? নীলাভর আর কিছু মনে নেই। রান্নার মহিলা বলতে থাকে, সন্ধেবেলায় এপাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখে যাই রাতে তোমার কিছু লাগবে কিনা। এসে বেল দিতে দিতে জেরবার হয়ে গেছি। তারপর ওনাদের কাছে থেকে চাবি নিয়ে খুলে দেখি তুমি এভাবে পড়ে আছো। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো সারা রাত এভাবেই পড়ে থাকতে। নীলাভ গলায় হাত দেয়। বৌদি জিজ্ঞেস করেন, গলায় খুব ব্যথা তাই না ভাই? তুমি দেরি করো না, তোমার দাদা সবে ফিরেছে। আমি বলে দিচ্ছি, ওর সঙ্গে তুমি গলির মোড়ে ডাক্তারবাবুকে একবার দেখিয়ে এসো। একা থাকো, এতটা জ্বর উঠে গেছে, দেরি করা ঠিক হবে না। খুব ঠান্ডা লেগেছে তোমার, তাই হয়তো গলায় এত ব্যথা।
নীলাভ চুপ করে থাকে। ও জানে কন্ট্যাক্ট লিস্টের ওই নম্বরগুলো আর ফ্রেন্ড লিস্টের চুপ করে থাকা নামগুলো ওর গলা কত জোরে টিপে দমটা আটকে দিতে চেয়েছিল। ওরা বলে গেছে ওরা বাকিদেরও এক হাল করবে, কিন্তু একথা কেউ বিশ্বাস করলে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।